এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশ্যে আমার সঙ্গে যোগ দিয়েছেন কবি, লেখক, গবেষক ফরাদ মজার এবং আছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আপনাদের দুজনকেই স্বাগত এবং বিজয়ের শুভেচ্ছা। আমি ফরাদ ভাইকে দিয়ে শুরু করতে চাই যে আপনার সেই গানের কাছে আমি যেতে চাই একটু আগে আগে যে এই নষ্ট শহরে নামরা জানা করে অবস্থা, এবং সেখানে আপনি বলেছিলেন যে সেই যে বছর যুদ্ধে গিয়েছিলাম ফিরে এসে যে এই যে তার প্রেম তোমার কাছে সঁপে দিলাম, সেই যার কাছে সঁপে দেওয়া, আমি যতটুকু অনুবাদ করতে পারি সেটা বাংলাদেশ। এবং আপনি যে যুদ্ধ থেকে ফিরলেন, ফিরে কি কোনো আক্ষেপ থেকে গানটা লিখলেন? না, আক্ষেপ থেকে না। আমাদের খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যখন যুদ্ধেরটা পরে যখন ঘটলো, আমাদের যুদ্ধের অভিজ্ঞতা আমরা দেখেছি যে যারা গেছে যুদ্ধে তাদেরকে আমরা প্রত্যাশা করি না যারা যুদ্ধে যাবে, ঠিক আছে না? খেয়াল করেন ঢাকা শহরে যে ক্র্যাক প্লাটুন, এরা কোথা থেকে এসছে? বড় লোকের ঘর থেকে এসছে। এবং ঢাকা শহরে তারা কিন্তু সে সময়কেই মাস্তানি ছিল, মানে সে আমলে এলিট ক্লাসের ছেলেমেয়েরা মাস্তানি ছিল। আমি যেন আমাদের বন্ধু সাহায্যের কথা ধরেন, কেমন ফতের কথা ধরেন, বা ইভেন রুমির কথা ধরেন, সবই এই কাছে। ফলে এটা আক্ষেপ থেকে না, মানে এই যে ফিরে এসে যে প্রত্যাশাটুকু ছিল, ফিরে এসে যেমন করে বাংলাদেশকে আমরা বানাবো, তৈরি করব, এটা তো ফিরে আসার পরপরই কিন্তু একটা বড় ধরনের একটা হতাশা তৈরি হয়েছে। সেটাই বলছি যারা যে গিয়েছিল বাংলাদেশকে সে চেয়েছিল, ওই যে তুমি মিথ্যে বলেছিলে মেয়ে, হ্যাঁ, তার মানে হচ্ছে যে বাংলাদেশ বা এই যে যে স্বাধীনতার যে স্বপ্নটা ছিল, সেখানে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তুমি রাখোনি। সেটা তুমি রাখোনি, ঠিক ঠিক। তুইটা মনে আছে? আপনার অনেক ধন্যবাদ। আমি এই জায়গাতেই শহীদের কাছে আসি যে বিজয় পরম্পরা যদি আমরা বলি, আমরা ৭১-এর বিজয় এবং এবার ২০২৪-এর যে গণঅভ্যুত্থানের বিজয়, সেখানে যেটা ফরাদ ভাই বললেন যে যাদেরকে প্রত্যাশা করা হয় নাই তাই কিন্তু তারাও যুদ্ধে গিয়েছিলেন। এবার ২৪-এ আপনি তাই দেখলেন না? না, অবশ্যই এইবারের তো মানে অ্যামেজিং, যাদেরকে আমরা পোলট্রি ফার্ম জেনারেশন বলছি খুব মকিংলি, মানে খুবই বাজেভাবে, তো তারাই তো দাঁড়ালো। তারা দাঁড়িয়ে আপনি দেখছেন না, আবু সাইদ বা এরা দাঁড়িয়ে তাকে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমাদের যে ধরনের এবং এটা তো একদম স্ট্রিট ব্যাটেল, একটা ব্রুটাল ডিক্টেটর ১৫ বছর ধরে সে তার শিকড় গেড়ে রেখেছে এবং তার আমাদের পাওয়ারের যে যতগুলো সেন্টার আছে, পুলিশ বলেন, মিলিটারি বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন বা অন্যান্য যে কোনো সবগুলোকে সে কন্ট্রোল করছে ব্রুটালি। তার এগেনস্টে কয়টা ছেলে এসে দাঁড়ালো যে না, আমরা এটা মানি না। এক একজনের আপনি যদি কেউ তো চিঠিও লিখে গেছেন মারা যাওয়ার আগে, বা তাদের যে স্পিরিট চিন্তা করা যায় না। মানে মনে হচ্ছে যে 71 আবার আমরা দেখছি অন্য একটা ফর্মে, অন্য একটা মানুষের দ্বারা। এবং এমন একটা জিনিস, এখানে দুইটা জায়গা দেখেন, শনির আকড়া, যাত্রাবাড়ি, এটা খুবই লোয়ার মিডিল ক্লাস। আমি ওইখানে ছিলাম, হ্যাঁ, আমার আব্বার একটা বাড়িও ছিল এখানে। খুবই লোয়ার মিডিল ক্লাস, যাদের বেতন ধরেন ২০-৩০ হাজার টাকা করে, তারা ওইখানে থাকেন। আবার উত্তরা দেখেন, আপার মিডিল ক্লাস লোকজন সবাই দাঁড়াচ্ছে, বনশ্রী সবাই। আবার বনশ্রী এটা ধরেন মিডিল ক্লাস আছে। তো এই যে তিনটা জায়গা দিয়ে পুরো আপনি আন্দোলনটা, আপনি উত্তরায় দেখেন, আবার মিরপুরে আমরা যদি ডিওএইচএস এর সঙ্গে যোগ করি, ৯২ জন মারা গেছে উত্তরায়। এটা চিন্তা করা যায়। উত্তরার লোক, আপনি কবে শুনেছেন যে উত্তরার লোক নেমে প্রোটেস্ট করেছে? কোনোদিন শুনেছেন? বা ডিওএইচএসে আপনি আশা করেছেন যে মিরপুর ডিওএইচএসে বা ইয়েতে একজন ফর্মার আর্মির অফিসাররা বের হয়ে আপনি আন্দোলন করবেন? পুরো পরিবার নেমে, পরিবার নেই, আর মেয়েরা, ছেলেরা। এবারে সবচেয়ে অ্যামেজিং হচ্ছে মেয়ে, আনবিলিভেবল। আমি যখন প্রথম সপ্তাহে, আমার মনে আছে যে জুলাই মাসের প্রথম দিকে যখন ওরা বাংলা ব্লকেডের ডাক নিয়ে ওরা প্রথমবারের মতো শাহবাগে আসলো, প্রথমে ওরা হচ্ছে কি, আমি দেখলাম যে মেয়েদেরকে সামনে রেখেছে। আমাদের একটা মিছিলের একটা বড় মেয়েদেরকে সামনে, মেয়েরা একটু শিল্ড হিসাবে কাজ করে, হ্যাঁ, যে কিছু একটা। বাট এটার মধ্যে কিছু টোকেনিজমও থাকে, যে কয়েকটা মেয়েকে সামনে রাখলাম, আমি এক ধরনের ডাইভার্সিটি শো করা। ব্যাপারটা কিন্তু না, আমি লেয়ার আফটার লেয়ার আফটার লেয়ার আমি খালি মেয়েই দেখছি। এটা অ্যামেজিং। কেউ হিজাব পরা, কেউ হিজাব ছাড়া, কারো ওড়না আছে, কারো ওড়না নাই। 71 তো একটা হলো, 71-এর যে লিমিটেশনটা ছিল, সেই লিমিটেশনটা ছিল কি, সে আপনার খেয়াল করবেন আপনি, যে আমরা কিন্তু আসলে একটা মুক্তিযুদ্ধর জন্য খুব একটা তৈরি ছিলাম না। আমাদের ইন্টেলেকচুয়ালে মাত্র বাঙালি জাতিবাদের একটা ধারা গড়ে উঠছে। আমরা তখন কী ছিলাম? আমরা তখন লড়াই করতেছে ২-৩টা পলিটিক্যাল ধারা। একদিকে বাঙালি জাতিবাদী ধারা, তার পাশে লেফটদের, বামদের ধারা, মাওয়িস্টদের একটা ধারা আছে, যে তারা গণতান্ত্রিক একটা বিপ্লব চাইছে। আবার পাশাপাশি আপনি দেখবেন যে একটা সমাজতান্ত্রিক ধারা গড়ে উঠলো, গণতান্ত্রিক, যেটা আমরা হোল লেফট রেডিক্যাল যে ধারাটা, যে চারটা গণতান্ত্রিক রাষ্ট্র বানাবো আমরা,
এবং এটা খুব দ্রুত বেগে আমরা একটা পুঁজিতান্ত্রিক বিকাশ চাই, ইকোনমিক ডেভেলপমেন্টে চাই। তার মধ্যে চলে আসলো মুজিববাদ, সমাজতন্ত্র। এটা কিন্তু বামদের মধ্যে ছিল না আদিতে। সিপিবিও কিন্তু শুরুতে কিন্তু গণতন্ত্রের কথা বলতো, পরে তারা বলা শুরু করলো যে সমাজতন্ত্র অভিমুখী গণতন্ত্র। ফলে পুরো ইডিওলজিক্যালি কিন্তু আমরা মারাত্মকভাবে মার খেয়ে গেলাম। আমি কেন বলছি, এবারেও কিন্তু আমরা যেহেতু ইডিওলজিক্যাল ক্রিটিকটা করছি না বারবার, আমি যে শুরু থেকে বারবার বলছি যে আমরা এটাকে একটা সংবিধানের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, মানে আইন এবং পপুলার সভারেন্টি, আইন এবং গণসার্বভৌমত্বের যে সম্পর্ক, এটা যে খুবই ফান্ডামেন্টাল একটা গণতান্ত্রিক তর্ক, এটা কিন্তু আমাদের সমাজে কিন্তু এখনও আসে নাই। এটা কিন্তু ছাত্রদেরকে দোষ দিলে হবে না, এটা কিন্তু মিডিয়াতেও নেই। তুষার ভাই, খেয়াল করেন, আপনারা কিন্তু এটা নিয়ে আলোচনা করছেন না যে আমাদের এই গণ অভ্যুত্থানের থিওরিটিক্যাল কনসেপ্টটা কী ছিল, কী কী দাবিগুলো নিয়ে আমরা এসেছি। আমরা ব্যক্তি স্বাধীনতা চাই, আমরা ব্যক্তির মর্যাদা চাই, সবই আছে। ফলে ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য যা যা ধরনের আইনগত রূপান্তর, যা যা প্রাতিষ্ঠানিক রূপান্তর, এগুলো আমাদের দরকার। কিন্তু আমরা কিন্তু এগুলো কিচ্ছু করলাম না। আমরা ঢুকে দিলাম শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। এখন এটাকে আমরা কারেক্ট করি না। এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে আগে প্রথমত পূর্ণ ক্ষমতা সম্পন্ন করে, ভেরি সিম্পল, ঠিক আছে। পূর্ণ ক্ষমতা সম্পন্ন, তার কনস্টিটিউশনাল রাইট থেকে আরম্ভ করে যেখানে পপুলার সভারেন্টির ভিত্তিতে ক্ষমতা তার হাতে যাবে এবং তিনি দেশ চালাবেন আদেশ দ্বারা। যেমন সামরিক শাসন হলে ফরমান দ্বারা চলে, গণ অভ্যুত্থানের পরে আপনি কেন আদেশ দ্বারা চলতে পারবেন না? এটা হিস্টোরিক্যালি পৃথিবীর সব দেশে হয়েছে। ফলে এই যে গোড়ার সমস্যার সমাধান করি না, মানে কেন? যেহেতু আমরা ইন্টেলেকচুয়াল তর্ককে আমরা সিরিয়াস মনে করি না। ডক্টর ইউনূসের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে যিনি কাজ করেন তার কাছেই জানতে চাই যে আসলে ফরাদ ভাই যে কথা বলছেন যে পূর্ণ ক্ষমতা নাই, ঘাটতি আছে, আমরা সংস্কার নিয়েও যে ফরাদ ভাই যে প্রশ্নটা তুললেন আইনগত দিক থেকে, আইনগত দিক থেকে, এটার উত্তর না, আমার মনে হয় যে যেই ফর্মেই আসুক না কেন, এই গভর্নমেন্টের ইভেনচুয়াল গোল তো হচ্ছে যে সে একটা ফ্যাসিলিটেট করা, যে এই একটা নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে আমরা যাব যেখানে আমাদের সবার ভয়েসটা রিফ্লেক্টেড হবে। যেটা ফরাদ ভাইয়ের ভয়েস হোক, শফিকুল আলমের হোক, বা কল্পনা চকমার হোক, আর যারই হোক না কেন, সবার ভয়েস, সবাইকে পুরো সবার ডিজায়ারটা যাতে রিফ্লেক্টেড হয়। এখন আপনি বলছেন যে এই ধরনের একটা রেভলিউশনারি গভর্নমেন্ট আসলে ভালো হতো বা ওইটা আসলে ভালো হতো, সেই তর্কে আমি যাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা আলটিমেট গোলেই স্থির আছি কিনা, সেই জায়গাটা আমি কোনো ব্যত্যয় দেখছি না। বিজয় উৎসব নিয়ে বলা হচ্ছিল যে এইবার যে পুরো ডিসেম্বর জুড়ে অন্যান্য এটা ফেসবুকের যারা নাগরিক, হ্যাঁ, তারা বলছিলেন যে যেভাবে উদযাপন পুরো দেশ জুড়ে যে একটা বিজয়ের আবহ থাকে, সেই জায়গাটা ছন্দপতন হয়েছে। আসলে কি তাই হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কেন আপনার মনে হয় না। আমরা সবাই ৭১কে ধারণ করি, 71-এর বিজয়কে আমরা ধারণ করি এবং সেই অনুযায়ী এখন যদি পত্রিকাগুলো হঠাৎ করে, আগে যেটা হতো যে ১ ডিসেম্বর থেকেই পত্রিকাগুলো আয়োজন করতেন, হ্যাঁ, অনেক ক্ষেত্রে মেকিও লাগতো কিছু কিছু। এবার যেন আমরা তো কাউকে ইম্পোজ করছি না, এই আপনি এটা করেন বা বাধ্য করার বিষয় থাকতো, হ্যাঁ, ওই জিনিসটা আমরা তো করছি না। বরঞ্চ আমরা 71 নিয়ে আরও লেখা হোক, ভালো লেখা হোক, অনেক কিছু আমাদের লেখার আছে, আমরা অনেক কিছু লিখি নাই। আমরা যদি 71 নিয়ে বলেন, আমরা কি আমাদের যারা হিন্দু ভাই বোন যারা শরণার্থী শিবিরে ছিলেন ১ কোটির মতো, তাদেরকে নিয়ে আমরা লিখেছি। যাদের বাপ মা হারিয়েছেন কলেরাতে, স্টারভেশনে, তাদেরকে নিয়ে কয়টা লেখা আছে? তা আমরা চাই যে 71 শুধুমাত্র ওই ব্যক্তি পূজার জায়গাটা না হোক, আমরা সবাই অনেকে আমাদের বিহারি ভাই বোনদের উপরে অনেক জনযুদ্ধ ছিল, সেই জনমানুষের কথা উঠে আসে। তো আমরা এই জায়গাগুলো আমরা চাই যে খুব 71 আমরা ওন করি, আমাদের পুরো অস্তিত্ব জুড়ে 71, হ্যাঁ, আমরা সেইটারই কন্টিনিউয়েশন হচ্ছে 24 বা 90। এটা আমরা ধাপে, এটা একটা জাতি তারকে বারবার আত্মজিজ্ঞাসায় সামনের দাঁড় করায়। সেই জায়গার থেকে আমাদের নতুন নতুন আন্দোলন হচ্ছে। আবার ট্রেন ডিরেল হয়ে গেলে সেটাকে আমরা আবার লাইন মতো আনতে চেষ্টা করছি। জয় বাংলা নিয়ে স্লোগান নিয়ে, জয় বাংলা স্লোগান ধরেন আমাদের 2021 সাল পর্যন্ত এটা কিন্তু আপনার জয় বাংলা, আপনি সমস্যাটা তৈরি হয় যখন জয় বাংলা আপনি আরেকজনের গলা দিয়ে ঢুকিয়ে দিতে চান। জয় বাংলা হবে ভালোবাসার জিনিস। আপনি যে যেই লোকটা 71-এ জয় বাংলা বলে যে স্বাধীনতা যুদ্ধে গেছে, তার কাছে জয় বাংলা অন্য জিনিস। কিন্তু যেটা হচ্ছে যে আপনি যেটা করছেন, জয় বাংলা বলে আবার একটা জনগোষ্ঠীকে আপনি
তাকে আদার করে ফেলছেন, তাকে আপনি ডিসএনফ্র্যাঞ্চাইজ করে ফেলছেন বিভক্তি। সেই জায়গায়। কিন্তু আপনি জয় বাংলা, বাংলাদেশের 71-এ বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের স্লোগান আমরা অনার করি। না, দেখুন, ফরাদ ভাই জয় বাংলা নিয়ে মনে কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ, আমি জয় বাংলা আমি এমনকি ওই 71 এই 71-এ যেতে যাচ্ছে। 71-এর প্রথম কথাটা আমাকে সিম্পল হবে, নন নেগোসিয়েবল। হিস্ট্রিতে কিছু জিনিস নেগোসিয়েট করা যায় না। জি, 71-এ আপনি কিন্তু আমরা এসে গেছে 71-এর মধ্যে। কেন এসে গেছে? কারণ এই প্রথম কিন্তু একটা পলিটিক্যাল কমিউনিটি ফর্ম করেছে 71-এ। সে জয় বাংলার স্লোগান দিক আর আল্লাহু আকবার দিক, এটা পরের তর্কের বিষয়। সে কিন্তু দেখেছে যে পলিটিক্যালি সে যেটা আশা করেছিল 47-এ সে পাকিস্তান কায়েম করেছে, এবং সে পাকিস্তান কায়েম করেছে যেটা সঠিক, ওটাও আমি মনে করি। কারণ 47-এ বাঙালি মুসলমানরা তাদের জমির অধিকার পাওয়ার জন্য, পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা ইংরেজ করে গিয়েছে, সেই জমির অধিকার পাওয়ার জন্য সে লড়াই করেছে, এবং সে 47 সে সাপোর্ট করেছে। কারণ পাকিস্তানের যে পক্ষে সমর্থনটা ছিল বাংলাদেশের কৃষকরা, এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু ভুলে যাই সবসময়। এবং তারা আসার পরে 1953-তে যখন বেঙ্গল টেনেন্সি অ্যাক্টে তারা যখন সে জমি পেল, এরপরে তার তো প্রথম তার সমস্যা তার ভাষা এবং তার সংস্কৃতি, এবং সে লড়াইটা করেছে। 3 নম্বর তার যে মূল জায়গাটা ছিল সেটা ছিল এডুকেশন। সে ছেলেদেরকে পাঠিয়েছে মরিচ বিক্রি করে, পাট বিক্রি করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি। 1920 সালে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় হলো। আমরা তো ইংরেজি শিখতে শুরু করেছি 100 বছর পরে। আপনি বাঙালি মুসলমান হিস্ট্রির দিকে তাকান না সে। তাই 1920 সালের মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। আমার বাবার পরে আমি হলাম প্রথম ইংরেজি বলতে পারি, তারা কিন্তু ইংরেজি কিছুই জানতো না। তো উনিও পাট বিক্রি করে, মরিচ বিক্রি করে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। আপনি যখন সে ছাত্রকে মেরেছেন, খেয়াল করেন, ছাত্রকে মেরেছেন, আপনি কিন্তু সমস্ত মুসলিম জনগোষ্ঠী, শব্দটা আমি খুব ক্লিয়ারলি বলছি, মুসলিম জনগোষ্ঠীর বুকে গুলি করেছেন। কারণ সেই প্রথম 100 বছর, এই 200 বছর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 100 বছর সে ইংরেজি শিখে নেই। এরপর সে যখন ইংরেজি শিখতে এলো, সে দেখলো সে পিছিয়ে পড়েছে। আছে সে মহাজনরা আছে, জমিদাররা আছে, সব ব্যানার্জি, চক্রবর্তী, ভট্টাচার্য, এরা আছে আমাদের সংস্কৃতির মধ্যে। ফলে সে কিন্তু নতুন করে অ্যাজ এ পলিটিক্যাল কমিউনিটি তার একটা আশা যে সেও একটা পলিটিক্যাল কমিউনিটির কাছে হাজির হবে। ফলে 47, 71 দুটাই 100% আমাদেরকে মন করতে হবে। 71-এর পরে আমরা কি পারি না? 71-এ আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি না, আমরা স্বাধীনতা পেয়েছি। তো ফাইন, স্বাধীনতা পাওয়ার পরে আমাদের একটা দীর্ঘ সময় লেগেছে অনেকগুলো, যে জন্য আমি বারবার ইন্টেলেকচুয়াল ডিবেটের কথাটা বলি, এই বুদ্ধিবৃত্তির তর্কগুলোকে সমাধান করতে পারি না। কী পারি না? 1 নম্বর, যে বাঙালি জাতিবাদ যখন বলেন তখন আপনি ইসলামকে খারিজ করে দেন। আমাদের তখনই দেখেন, আমাদের সংবিধানে যখন আপনি ধর্মনিরপেক্ষতা ঢুকিয়েছেন, গণতান্ত্রিক রাষ্ট্র মানেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু আপনি যখন ধর্মনিরপেক্ষতা ঢুকিয়েছেন, তার মানে আপনি এখানে দিল্লির পক্ষে ইসলাম নির্মূল রাজনীতি করতে চান। এটাই ছিল সমস্যা। আপনি যদি বাঙালি ধারণার মধ্যে যদি আপনি ইসলাম, বাঙালি মুসলমানের আশা আকাঙ্ক্ষা, আবুল মনসুর আহমদের আশা আকাঙ্ক্ষা, আকরম খানদের আশা আকাঙ্ক্ষা থেকে শুরু করে দীর্ঘ 100 বছরের লড়াই, 1857 থেকে শুরু করে লড়াইটা যদি আপনি ধারণ করতে পারতেন, আজকে সব লোক জয় বাংলাই বলতো। এই যে বুদ্ধিজীবীদের সন্তান, তাদের একটা সুযোগ ছিল যে এবার 24-এর যারা লড়াই করেছে যোদ্ধা, তাদের সঙ্গে নিয়ে ওই 71-কে আবার পুনর্জাগরণ করা যা হয়নি, যে প্রাপ্তিযোগগুলি, সেটা না কত, সেই সুযোগটা আমরা আসলে আর কি কীভাবে কাজে লাগাতে পারি। কারণ বিজয় পরম্পরা, আমরা বলছি যে ওই বিজয়ের সঙ্গে এই বিজয়কে আমাদের উদযাপনের বিষয় ছিল, দুটো বিজয় একসঙ্গে এবার আমাদের 16 ডিসেম্বর বিজয়ের কথা ছিল, সেইটা আমরা আসলে এগিয়ে কীভাবে নিতে পারি সেটা শুভ। বিরতি থেকে ফিরে এসে দর্শক আমরা যাচ্ছি এখন প্রকাশের বিরতিতে। এইবার যখন আমরা এই বুদ্ধিজীবী দিবসের প্রতিবেদন তৈরি, তো আমাদের আমরা প্রতিবারই করি, এবার যখন আমরা করতে গেলাম তখন এই যে যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারের সন্তানদের সঙ্গে যখন আমরা যোগাযোগের চেষ্টা করলাম, তারা একটা কথা বলছেন যে এখন এই সব বিষয় নিয়ে কথা বলার পরিবেশ নাই, সুযোগ নাই দেশের বর্তমান পরিস্থিতিতে। তা এই জায়গাতে মানে আপনার এখনই তো পরিবেশ, আপনি আপনার যে প্রাইডের জায়গাটা, আপনি ওইটাকে আপনি ওনারশিপটা নিবেন। আপনি কার কাছ থেকে ওনারশিপ নিবেন? যে আপনার এই জায়গাটাকে যে নিয়ে আপনি এক ধরনের সমাজে বিভক্তি এনেছে, সে একটা কড়া রাজত্ব করেছে, সে ব্রুটাল একটা ডিক্টেটর। আপনার যেই জায়গা প্রাইডের জায়গা ছিল, সে সেইটাকে ম্যানিপুলেট করেছে। আপনি তার থেকে, এই যে লোকগুলোর থেকে আপনি এটা নিয়ে এটার ওনারশিপ করবেন, করে এটা পুরো বাংলাদেশের সবাইকে আপনি তার মহিমাটা ছড়িয়ে দিবেন।
আপনি সেটা করছেন না, এটা আপনার ফেইলুর, আমাদের কিছু করার নেই। বাট আমি মনে করি অ্যাজ এ প্রাউড চিলড্রেন অফ দি মার্টিয়ার্স, তাদের উচিত ছিল, ইন্টেলেকচুয়াল মার্টিয়ার্স, তাদের উচিত ছিল এই পুরো জিনিসটাকে ইন্ডিপেন্ডেন্ট একটা এটা সবার হবে, কোনো দলের কাছে দিয়ে বাংলাদেশের দেওয়া না। সমস্ত মানুষের এরা, এই যে যারা শহীদ হলেন আমাদের, ওনারা তো পুরো বাংলাদেশের সবার মানুষের আপনজন, ওনারা বাংলাদেশের সবার জন্য ওনারা শহীদ। তো এই জিনিসটা ওনাদের বুঝতে হবে, যাতে শুধুমাত্র আওয়ামী লীগের একটা ন্যারো জায়গায় আপনি নিজেরে কনফাইন করবেন কেন, আপনি সবাইয়ের জন্য হন, আপনি সবাইকে কাছে টেনে নেন। এবং আপনি একটা বরঞ্চ আপনার উচিত ছিল এই শেফার্ডিং করা, এই যে যারা 24-এ তাদেরকে নিয়ে আপনি ডাকা, যে দেখো আমাদের বাবারা এইটা করে গেছে, তোমরা এই যে আমাদের তো অনেক ভুলভ্রান্তি ছিল। আপনি যদি 71-এর পরে দেখেন, আমরা খতমের রাজনীতি করে কত লোক মারা গেছে, ঠিক না? সবচেয়ে ব্রাইটেস্ট আমাদের ভুল ভ্রান্তিগুলো কোথায়, যাতে আমরা আর একটা এইখানে এসেও যাতে ফল্টারিং না করি। এই ডিবেটগুলো ইনারা শেফার্ডিং করতে পারতেন, সবাইকে কাছে টেনে নিতে পারতেন। আমরা কেউ কি বলছি, উনি যেটা বলেন 71 ইজ নন নেগোশিয়েবল, এটার জায়গায় কোনো ধরনের কোনো নাই। কিন্তু কথা হচ্ছে যে এই পতিত স্বৈরাচার এই পুরো জিনিসটার মধ্যে একটা কন্ট্রোভার্সি এনে সে আসলে পিছনের দরজা দিয়ে সে আবার এক ধরনের তার কামব্যাক দিচ্ছে। কিন্তু এসে এটা লাভ, এতে যেটা হচ্ছে কি, আপনি ইউ আর জাস্ট প্লেয়িং ইন্টু এইরকম করলে ইউ আর প্লেয়িং ইন্টু দ্য হ্যান্ডস অফ দিস করাপ্ট পিপল। 71 অন করা মানে তো ফ্যাসিজমকে অন করা না, খুব সিম্পল ব্যাপার। সে যেই ধরনের ফ্যাসিজম হোক না কেন, এবং সে হতে পারে আপনি বাঙালি জাতিবাদী ফ্যাসিজম, ধর্মীয় জাতিবাদী ফ্যাসিজম। সে ধর্মীয় জাতিবাদী ফ্যাসিজমের দুটো রূপ, একটা রূপ দেখতেছি, দুটো রূপ দেখতেছি আমরা এখন। একটা হচ্ছে আপনি ইসলামী যে ধর্মীয় জাতিবাদ, এটা তো একই জিনিস, বাঙালি জাতিবাদী আর একটা রূপ, বা হিন্দুত্ব জাতিবাদ, সবই তো সব পরিচয়বাদী রাজনীতি ফ্যাসিবাদের বিভিন্ন রকম রূপ। ফলে 71-এ কিন্তু আমরা একটা ডেমোক্রেটিক রাষ্ট্রের জন্য লড়েছি, এই যেটা বলতেছে আজকে শহীদ ভাই, পার্টিসিপেশন, ডেমোক্রেটিক অ্যাসপিরেশনস। আমরা একটা কমিউনিটি, আমরা কথা বলবো, তর্ক করব, বাট উই রিমেন টুগেদার। এই যে 53 বছরে আমরা যেটা দেখলাম, 53 বছর পেরিয়ে এসে যেটা দেখলাম যে আমাদের নানা রকম সুযোগ হয়েছিল 90 বা পরবর্তী সময়ে, তো তারপর আমরা পরিশোধিত বা সংশোধিত হচ্ছি না কেন? না, এটার মূল কারণ হচ্ছে যে আমাদের এই কাজগুলো আমাদের করা উচিত ছিল খুব নির্মোহভাবে আমাদের হিস্টোরিয়ানদের। আমরা সেটা না করে আমরা যেটা করেছি যে আমরা পলিটিক্যালি আমাদের হিস্ট্রিগুলোকে আমরা হাইজ্যাক করেছি, করে আমার মতো করে আমি টেইলর মেড করেছি। ফলে আমি এক্সক্লুশন করছি একটা গ্রুপকে, উনি এসে আবার আরেকটা গ্রুপকে এক্সক্লুশন করছে রাজনৈতিকভাবে। ফলে 71-কে আমরা আসলে এক ধরনের ডিবেটের মধ্যে নিয়ে আসি, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। 71 হচ্ছে মহৎ একটা জনযুদ্ধ কবে হয়েছে বলেন, কতটা কি ব্রিলিয়ান্ট একটা আমাদের যারা ফাদাররা এটা করেছেন। এই জায়গাগুলোতে সত্যিকার অর্থে এটার জন্য আমাদের পলিটিক্যাল লিডারশিপের ফেইলুর। হ্যাঁ, এবার আমাদেরকেও অনেকে বলেন যে আপনার 24-এর আপনারা হিস্ট্রি, আমরা মোটেও না, এটা মানুষ করবে, ইন্ডিপেন্ডেন্ট লোকরা করবে, ভালো স্কলাররা করবে, তারা নির্মোহভাবে করুক, টেলিভিশনরা করুক, রিপোর্টাররা করুক। তো আমরা তো সেটা করি নাই। আগের জেনারেশন এই সিস্টেমেটিক আমাদের ফেইলুর ছিল। আমি এসে বলতে চাচ্ছি যে আমার ভার্সন অফ দ্য হিস্ট্রি হচ্ছে ট্রুথ, সে এসে বলতেছে যে আমার ভার্সন অফ দ্য হিস্ট্রি ট্রুথ। এই জায়গাতে আমাদের আমাদের ম্যাচুরিটির ভয়াবহ রকমের অভাব ছিল সবার মধ্যে। ফলে হয়েছে যে একটা পুরো জেনারেশন একটা হয়েছে ভ্যাকুয়ামের মধ্যে, সে এগুলো কিছুই আসলে নিতে চাচ্ছে না। আজকে আপনি যদি দেখেন একটা এই যে বিআইজিডি ওরা একটা সার্ভে দেখিয়েছে, তাতে আপনি যদি ডমিনেন্ট পার্টিগুলোর আপনি যদি দেখেন, কি জন্য সাপোর্ট বেস দেখেন, একটা বিএনপিকে বলছে যে 16% লোক সাপোর্ট করে, জামাত 11, হচ্ছে 9%। বেশিরভাগ লোক তারা ডিসিশনই নিচ্ছে না যে এদেরকে সাপোর্ট করবে কিনা। তো আপনি তো প্রজেক্টের পর প্রজেক্ট নিচ্ছেন, আপনি এত বছর ধরে ক্ষমতায় ছিলেন, আপনি মানুষজনকে ব্রেন ওয়াশ করে মানুষজনের টিউরন সাফ করে আপনি আপনার মতো করার কথা ছিল, আপনি তো এটা পারলেন না। তো এই জায়গায় আমার মনে হয় যে আমাদের ফেইলুরগুলো খুবই চাপিয়ে দেওয়া বয়ান কেউ নেয়। কিন্তু আমি একদম একমত ভাইয়ের সঙ্গে। আমি বলবো কি তুষার, গণমাধ্যমের দায় কিন্তু সবচেয়ে বেশি। জি, প্রথমত হচ্ছে যে কোনো যুক্তি নাই যে আজকে বুদ্ধিজীবী হত্যার সময় আপনারা তাদেরকে নিয়ে আলোচনা করবেন না, দ্যার নো রিজন।
এরা প্রত্যেকেই কিন্তু অধিকাংশ দেখবেন লেফট জায়গা থেকে এসছে। সে ডক্টর ইভেন যদি আপনি মনির চৌধুরী কথা ধরেন, ঠিক আছে, তিনি পাকিস্তান আমলে আপনার কেবল আইয়ুব খানের বই অনুবাদ করেছে, কিন্তু এরা তো বাম ধারা থেকে তারা এসছে। আপনি এছাড়া মর্তুজা স্যারের কথা বলেন, উনি তো একটা বাম। আমরা যখন এমএল ধারার নকশায় রাজনীতি করি, এরাই ছিল আমাদের সাপোর্টার। এরা প্রত্যেকেই কোন না কোন অর্থে বাম, বাংলাদেশের ক্ষেত্রে জনগণের পক্ষে এটা ছিল। আরও খেয়াল করেন, এই যে চলে গেল ভাসানী জন্মদিন, আপনারা তো কিছু পালন করেননি, ভাসানী চলে গেলেন, এটা তো হিস্ট্রি। তো এত বড় হিস্ট্রি, গণঅভ্যুত্থান চলে গেছে, কোনো হিস্ট্রি কিচ্ছু নাই গণমাধ্যমের মধ্যে। তো এই যে গণমাধ্যমগুলো যে এরকম একটা কী বলে, একটা অটিস্টিক হয়ে গেছে, যে এদের যে এটার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। সবই ইজ এ পার্ট অফ আর হিস্ট্রি। এখন সেই হিস্ট্রি আলোচনা করতে গিয়ে তার ভালো দিক কি তার মন্দ দিক আমরা আলোচনা করব অবশ্যই, প্রত্যেকটা। আমরা এছাড়া শুধু এটা কেন, এই বই করলেও তো আর একদিনে তৈরি হয়নি। না ডেফিনেটলি শেরবানা ফজল হক না কেন, এগুলো তো পার্ট অফ মাই হিস্ট্রি। এতে গড়ে উঠছে, আমি তো হাওয়া থেকে জন্মগ্রহণ করি নাই। তাহলে হিস্ট্রিটা যখনই সামনে আসবে তখন ইয়াংরা দেখবে যে আমাদের একটা 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 হিস্ট্রি আছে এবং আমরা এগিয়েছি, আমরা পিছিয়ে যাইনি আদৌ। তো সেই জন্য আমি মনে করি যে এই যে ধরুন আপনি বুদ্ধিজীবী হত্যার সময় অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা বুদ্ধিজীবী হত্যা দিবসটা ঠিকভাবে পালন করে দিচ্ছিল। গণমাধ্যমে মনে করেছিল এটা একটা গণহত্যা হয়েছিল। কারণ আমি তো পরিষ্কারই বলি, জামাতে ইসলামী এখন গুরুত্বপূর্ণ একটা সংগঠন। তাদেরকে বলি যে জামাতে ইসলামীর নামটা অন্তত এই বিপ্লবের পরের নামটা বদলানো দরকার তাদের। আপনি একটা জনগোষ্ঠী, সে স্বাধীনতা করেছে, জামাতে ইসলামী এই নাম নিয়ে বিরোধিতা করেছে, তাদের রাজনীতি করার বিরোধী নই আমি, ঠিক আছে। আমি যে সময় তাদের পক্ষে বলেছি তখন কেউ তাদের পক্ষে বলেনি। তাহলে আমার এই কথা বলার অধিকার আছে যে জামাতে ইসলামী অবশ্যই তাদের নাম বদলানো উচিত, কারণ ইটস অ্যান ইনসাল্ট। এটা হচ্ছে একটা জনগোষ্ঠীকে ক্রমাগত নিত্যদিন আপনি অপমান করছেন। আর বারবার আমি বলছি, জামাতে ইসলামী যদি থাকে আবারও বাঙালি জাতিবাদ ফিরে আসবে, এটা খেয়াল করতে হবে। একই কিন্তু মুদ্রা, এদিকার দুপাট্টা। যদি আমরা এটাকে অতিক্রম করতে চাই তাহলে বাঙালি বলার মধ্যে ইসলাম থাকবে, ইসলাম বলার মধ্যে বাঙালি থাকবে। এই বিভাজন কিন্তু আমরা আর চাই না। ফলে এই যে আপনার ধরুন আমরা যে এত বড় একটা বিপ্লবটা করলাম, তরুণরা করলো, তারা কিন্তু বিভাজন থেকে মুক্ত হয়ে একটা নতুনভাবে বাংলাদেশ গঠন করবার একটা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। এই স্বপ্নটাকে আমরা ইন্টেলেকচুয়ালি গণমাধ্যমের মধ্যে, আমাদের লেখালেখির মধ্যে আমরা কী করে ফিরে আনবো, এটা করবার দায় আমাদের। ফলে আমি যে মাঝে মাঝে একটু কড়া কথা বলি, এই জন্যই বলি, যদি এগুলোকে সমাধান করতে না পারি আমরা কিন্তু আগাতে পারবো না। এই বিভাজন রেখাটা মুছে দেওয়া কিভাবে যাবে, এবং আপনি কতটা আশাবাদী যে? না, আমি আশাবাদী, কারণ এই বিভাজনটা আসলে হয় কি, সমাজে খুব যদি ভালো কনস্ট্রাকটিভ ডিবেট হয়, উনি আজকে এটা বলছেন, এই ডিবেটটা আমাদের বাড়াতে হবে। প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের ডিবেট করতে হবে। আমাদের সমাজের ফল্ট লাইন কোথায় কোথায় আছে, কোথায় কোন জায়গায়, আমি পুরো পৃথিবীর সমস্ত সোসাইটিতেই ফল্ট লাইন থাকে, কিন্তু হচ্ছে কি আমি আপনার সাথে এঙ্গেজ হচ্ছি কি না এটা আছে। আমি যেন আপনার থেকে দূরে সরে না যাই। আমি এঙ্গেজ থাকলে হয় কি, আপনি দেখবেন যে এক ধরনের কনসেনসাস বিল্ড হয়। সবাই আমি যেই প্রত্যেক হিস্টোরিয়ানই, যখন আপনি যেই ধরেন শেখ মুজিব নিয়ে অনেকে বই লিখলেন, সবাই কি একই কনক্লুশনে আসবেন? কেউ ওনাকে অনেক বড় জায়ান্ট ফিগার হিসাবে দেখবেন, আবার ওনাকে কেউ এমনই হয়তো বা অতটা কদরই করবেন না, ওনার অনেক ফল্ট খুঁজে পাবেন। কিন্তু কথা হচ্ছে যে ডিবেটটা যেন থাকে, সবাই মিলে আমরা ডিবেট করি, এবং খুব সিভিল ডিবেট। হ্যাঁ, এই জিনিসটা যদি আমাদের হয়, এবং এই যদি এনর্মাস ডিবেটটা শুধু মুখে হয় না, ডিবেটটা ধরেন একাডেমিক পেপারে হয়, আপনার টিভিতে হয়, রেডিওতে হয়, ডিবেট পডকাস্টে হয়, ডিবেট লেখালেখিতে হয়, অনেক ধরনের ডিবেট হয়। সেই ডিবেটটা যদি হতে পারে, আমি দেখি যে উই হ্যাভ এ ফ্যান্টাস্টিক ফিউচার। কিন্তু ফরাদ ভাই, আমরা তর্কের যে আবহাওয়া বা পরিবেশটা একসময় ছিল, সেই তর্ক থেকে আমরা দূরে সরে গেলাম কেন এখনো? এবং এটা তো রাজনৈতিক দলগুলোই তো মানে তর্ক সহ্য করতে পারছিল না। না না, তর্কের পরিবেশ কিন্তু এখনো আছে। না না, এখন তো আছে, রাজনৈতিক দলগুলো তো তর্ক সইতে পারছিল না, সেটা বললাম। না, সেটা পারে না, সেটা সইতে পারবে না দুটো কারণ। একটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক যে কালচারটা গড়ে উঠেছে এই যাবৎকাল, এটা তো ঠিক রাজনৈতিক কালচার না। সে অর্থে কিছু দল এসছে, তারা দেখেন কতগুলো তর্ক এমনিতেও আছে যে নিউ লিবারেল ইকোনমিক অর্ডার এখন আছে সারা পৃথিবীব্যাপী। এখন রাজনৈতিক দল বলতে আপনি কী বুঝাবো, কাকে বুঝাবো? কারণ তারা তো বেসিক্যালি একটা ইকোনমিক এজেন্ট মতো, এজেন্সি, পলিটিক্যাল এজেন্সি না। কিন্তু রাষ্ট্র কিন্তু তাদের নতুন বিনিয়োগের ক্ষেত্র। কারণ রাষ্ট্রকে দখল করা মানে বড় বড় প্রজেক্ট আয়ত্তে রাখা এবং সেখান থেকে লুটপাট করা। এটা কিন্তু আমি যত এই পর্যন্ত সমস্যা, আমেরিকান পলিটিক্যাল পার্টি বলুন কি ইউরোপের পলিটিক্যাল পার্টি, এটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল লেখালেখি পাবেন। পলিটিক্যাল আলোচনা করলেই প্রথম প্রশ্ন আসবে পলিটিক্যাল পার্টি কাহাকে বলে।
তা আমাদের এখানে পলিটিক্যাল পার্টি আসলে কারা, তাহলে আপনাকে ইডিওলজিক্যাল ডিবেটটা আপনাকে করতে হবে, আপনি কি রিপ্রেজেন্ট করেন। যেমন ধরুন জামাত ইসলামের সঙ্গে বলেছি, আমি তো জামাত ইসলামকে পছন্দ করি, সমস্যা তো না আমার কোনো, কিন্তু আপনি যদি গণপ্রতিনিধিত্বশীল ওই যে আইন হয়েছে সেখানে গিয়ে নিজেকে গণতান্ত্রিক বলতে আপনি তো সাবমিট করেছেন, আপনি তো ইসলামী দল না এখন আর, আপনি তো গণতন্ত্রে বিশ্বাস করেন বলেছেন, তো আপনি নামটা ইসলামী রাখছেন কি জন্য? যদি ইসলামী চান তাহলে আসেন আমরা আলোচনা করি যে আগামী দিনে বাংলাদেশ গঠন করবার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় জীবনে কি, সমাজ জীবনে কি, সাংস্কৃতিক জীবনে ইসলামের ভূমিকা কি থাকবে। ইসলামকে তো বাদ দেবে কথা বলছে না, এই তর্ক তো আনতে হবে। আমাদের তো এখানে একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যালি ইসলাম কোশ্চেন বলে একটা ব্যাপার তো হাজির রয়েছে, ইসলামটা কীভাবে থাকবে। এটা আমি আজকে বিকেলে উকিল মুন্সির আপনার একটা অনুষ্ঠান করলাম, উনি কী গান গাইতেন, বিরহ গান গাইতেন, উনি একটা ছিলেন ইমাম ছিলেন, একটা মসজিদে তিনি নামাজ পড়াতেন, ঠিক আছে, আবার উনি গানও লিখতেন, এই পুরো বিচ্ছেদ গান তিনি লিখতেন। আপনি পুরো গ্রামে গ্রামে বিচ্ছেদ ভাব গান যেটাকে বলেন, সেখানে তো ইসলাম হাজির, 100 ভাগ হাজির। তো এই ইসলামকে তো আপনি কখনো আনতে দেন নাই, আপনারা তো কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম করেন না, দেখি নাই আমি কোনো পত্রিকাগুলো যে এদেরকে নিয়ে এসে গ্রামের লোকেরা কী বলে, এদের কথার ভাষাগুলো কি, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের শিক্ষিত সমাজ বুঝি কিনা, কারণ ওদের তো পলিটিক্স আছে, ওরা তো একটা শ্রেণী, যে শুরুতে বললাম না যে আমরা যে অভ্যুত্থানটা করেছি এটা একটা পেটিপুর যে শ্রেণী করেছি, এর দোষ হয় নাই, আমি এটা পেটিপুর যে শ্রেণীর অন্তর্গত, এতে দোষ হয়ে যায় না, করেছি তো আমি, এটা তো গৌরবের বিষয়। কিন্তু আমরা কিছু শ্রেণীকে তো বাদ রেখেছি, একটা হচ্ছে কৃষকদেরকে বাদ রেখেছি, আমরা শ্রমিকদেরকে বাদ রেখেছি, তাদের কি কোনো কথা বলার অধিকার আছে? তারা কি কথা বলতে পারছে? তাহলে আমি বলবো যে এই ক্ষেত্রে আমার বক্তব্য হবে অনেকটা এরকম, গণমাধ্যমের দায়টা সবার আগে, তারপরে হলো বুদ্ধিজীবীদের দায়। আমাকে আপনি ডাকতেছেন আজকে 15 বছর পরে ধরেন, এটার জন্য আপনাকে আমি দায়ী করছি না, আমি কৃতজ্ঞ যে আমি কথা বলতে দিচ্ছেন, ফলে আমি তো একটার পর একটা তর্ক তৈরি করছি, লোকে গালি দিচ্ছে আমাকে, তা আমি তো ভীত না গালি দেওয়ার জন্য, কারণ এই তর্ক তো মীমাংসা হতে হবে, তর্কের মীমাংসা হতে হবে। আমি বিরতি যাবো, ফিরে এসে দুজনের কাছে জানতে চাবো যে বিজয় ফুলের যে পরাগায়ন হলো সেটা কলি থেকে প্রস্ফুটিত হওয়া, হ্যাঁ, এই প্রস্ফুটিত হওয়ার যে পথটাই যে আমরা যদি এই 24 থেকে শুরু করি, সেটা একটা কিভাবে করা যায়, এখানে কার দায় দায়িত্ব কীরকম, এবং আমরা তরুণদের হাতেই এই ফুলটি প্রস্ফুটিত, সেটাই নিশ্চয়ই আমরা চাই। আমরা একটা বিরতি থেকে এসে এই বিষয়ে কথা শুনবো। দর্শক, যাচ্ছে এখন প্রকাশ্যে বিরতিতে। অন্তর্বর্তীকালীন সরকার তারা এই বিজয়টাকে টেকসই রাখার ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারবে? অনেকের কথা হচ্ছে যে এই যে ভোটের দাবির কাছে তারা আবার আত্মসমর্পণ করবে কিনা, যে একটা তাগাদা আছে ভোটের, সেই ক্ষেত্রে না। আপনি দেখবেন যে আমাদের মেন ম্যান্ডেটটা, হ্যাঁ, এটা অনেকে বলে যে এটা খুব ন্যারো, মানে আমি দেখছি যে এটা একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সরকার, তো আমার ম্যান্ডেটটা অনেক বড়, এবং আমার মূল যে কাজটা সবাই বলছেন সেটা হচ্ছে সংস্কার। কেননা আমাদের মানে হিস্ট্রিটা তো খুব বিটার। আমরা আমাদের পলিটিক্যাল পার্টি যাকে আমরা সাপোর্ট করেছি, যাদেরকে, তারাই দেখেছেন যে তারা প্রশাসন বা তার পুলিশকে আমাদের এগেনস্টে নামিয়েছেন। সে তার ক্ষমতাকে স্থায়ী করার জন্য এমন একটা আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আপনি ক্যাপচার করেছেন, করে এইখানে কিছুই রাখেন নাই, পার্টি, প্রশাসন, জিনিস, ক্ষমতায় সব এক হয়ে গেছে। সেই জায়গায় একটাই দাবি ছিল, আপনি যদি প্রত্যেকটা ওয়ালে ওয়ালে, সেটা হলো সংস্কার। সংস্কারের জন্য আমরা তো অনেকগুলো কাজ করছি, দেখেছেন যে 6টা মেন কমিশন করা হয়েছে, 6টা কমিশন 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিবে। এটা খুব ইজি পার্ট, লেখাটা কিন্তু ইজি পার্ট। মূল পার্টটা হবে হচ্ছে ডিবেটটা। আপনি যে রিপোর্টগুলো আমরা পাবো, সেই রিপোর্টগুলো নিয়ে যখন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ইন্টারিম গভর্নমেন্ট কথা বলবেন, কথা বলে তাদের মতামত নেওয়া হবে। এখন পলিটিক্যাল পার্টি ছাড়াও তো আমাদের অনেক স্টেক হোল্ডার আছে, মাইনরিটিরা আছে, অনেক অংশীজন আছে, ভয়েসেস আছেন, ওনাদের মতো সিভিল সোসাইটি লিডাররা আছেন, হ্যাঁ, থিঙ্ক ট্যাঙ্ক আছেন, অনেক ইন্টেলেকচুয়াল আছেন, সবাই তখন এটা নিয়ে করবেন। আমাদের এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে আমাদের যেতে হবে যেটা টেকসই হয়, এবং এটা আমাদের প্রত্যেকটা লোকের, আমি যেন কেউ যেন না বলে যে আমি এই পুরো প্রসেসটার মাধ্যমে আমি মার্জিনালাইজ হয়ে গেলাম বা আমার এগেনস্টে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, এই শব্দ হলে হবে কি, এটা টিকবে না। তো ওইটা হবে আসলে হচ্ছে হলো টাফ একটা জায়গা, এবং ওইটার জন্য আমরা যেটা কাজ করছি, আমরা এখানে পুরোপুরি হচ্ছে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা ফ্যাসিলিটেটর, এর বাইরে আমরা ইম্পোজ করতে চাচ্ছি না। যদিও আমরা একটা গণ অভ্যুত্থানের সরকার,
কিন্তু আমরা সবার সাথে, স্টুডেন্টদের সাথে, সবাই ক্যাম্পাসে ক্যাম্পাসে, এই জন্যই আমরা বারবার বলছি ডিবেটটা হোক, আমরা কি চাই, কি কোথায় ডিবেটটা হোক, কি চান সেটার ব্যাপারে, কিন্তু এই যে আপনাদের কাছে যে টনিকটা আছে, সেই টনিক দিয়ে যে এই বিগত সরকারের বা পতিত সরকারের তো সব কিছু আপনি পরিশোধিত করতে পারে, সব তাদের চিন্তা মানসিকতা সরাতে পারেনি, তাদেরকে রেখে বা তাদের সঙ্গে নিয়ে তারা কতটা নিজেদেরকে এই টনিকে সারা দিলেন বা বদলে ফেলতে পারলেন? না, তারা তো নিজেরাই নিজেদেরকে মাইনাস করে দিচ্ছেন। আপনি এত বড় একটা ম্যাসাকার হলো, তাদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিগ্রেট নাই। তা আমি আপনারা আমাদের অনেকে বলছেন যে তাদেরকে একটা রিকনসিলিয়েশনের পথ তৈরি করে তাদেরকে আপনি অ্যাকোমোডেট করেন। হ্যাঁ, কিন্তু আপনি তো অ্যাকোমোডেট করবেন তো অবশ্যই জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির পরে। তো অনেক এদের মধ্যে ওদের লিডারশিপে অনেকের হাতে রক্ত। আপনি কি চান আমি এই লোকগুলোকে নিয়ে এসে আবার পলিটিক্যালি রিহ্যাবিলিট করি? সেটা তো হয় না, কোনোভাবেই হয় না। রিকনসিলিয়েশন তো ধরেন আমলাতন্ত্রে তো আপনি আমলাতন্ত্রের কথা আমি বাদ দিচ্ছি, আমার কথা হচ্ছে যে পলিটিক্যাল প্রসেসে যে কথাগুলো আসছে, রিকনসিলিয়েশন তো অনেক পরের বিষয়, কিন্তু এই লোকগুলোকে তো আমার ট্রায়ালে নিতে হবে। আমার যে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, সেটার আমি জাস্টিস এন্ড কিন্তু বাস্তবতার ক্ষেত্রে তো আবার আপনার এই যে মাঠ পর্যায়ের মানুষজনকে তো দরকার, সেইখানে এই টনিকটা কতটা কাজ করবে? না, আমার মনে হয় যে এই যদি আমরা পলিটিক্যাল এই সেটেলমেন্টগুলো ঠিক করে ফেলি, সেই অনুযায়ী আমরা আমাদের ইয়েকে আমরা সাজাতে পারবো, আমাদের ব্যুরোক্রেসিকে, পুলিশকে। আপনি পুলিশ দেখেন না, একটা সময় ছিল পুলিশ কম ছিল, তখন হয়তো কি মানুষের রাতে মাওইস্ট এদের ভয়ে মানুষ রাতে বেরোতে পারতো না, পুলিশ নাই, কে এসে আবার পায়। এখন এই আমলে হয়ে গেছে পুলিশ এত বেশি হয়ে গেছে, মানুষ এখন পুলিশের ভয়ে ঘরে থাকে না। আপনি গভর্নমেন্টে এত বড় হয়ে গেছে, গভর্নমেন্ট মনস্টার হয়ে গেছে। আগে গভর্নমেন্ট ছোট ছিল, গভর্নমেন্টকে ভয় পেত। এই পর্যবেক্ষণটা ফরাদ ভাইয়ের কি, যে এই যে বাস্তবায়ন করার ক্ষেত্রে যেটা সংস্কার করে বাস্তবায়ন? আমি খুব একটা হচ্ছে যে আমার দিক থেকে আমি বুদ্ধিজীবী আকারে আমাদের রোলটা কি এটা বলি। জি, আমাদের রোলটা হবে যে আমরা কি করতে পারি বা কি করা উচিত, এটা বারবার বলাটা আমার দায়, এটা হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের দায়। সরকারটাকে হলো যে এটা একটা বাস্তব, এটাই পাইছি। এখন তো আমি একটা রোমান্টিক স্বপ্ন দেখতে পারবো যে একটা সরকার আসবে, একটা পাবো, বাট এটা ভিন্ন জিনিস। কিন্তু যখনই আমি কি করা উচিত, কি করা দরকার, এটা যখন বারবার বলবো, তখন যারা এখন ক্ষমতা আছে, যেহেতু এই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে, দেখেন আমার তর্কে কিন্তু খুব সিম্পল। আমি মনে করি যে গণ-অভ্যুত্থানের সরকারকে আমি অন করি 100%। এটার মধ্যে এক ফোঁটা কম নেই। মানে আপনি যদি সরকারকে আপনি কোনো দুর্বল করতে চান, আই উইল বি দেয়ার অ্যাগেন টু ফাইট ফর দিস গভর্নমেন্ট। এটা আমার ইন্টেলেকচুয়াল পজিশন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি খুব পরিষ্কার দেখছি যে এই সরকার কী কী ধরনের বড় বড় বিপদের মুখে আছে। ফলে এই বিপদগুলো আসবার আগেই, তার আগে প্রিভেন্টিভ রোলটা প্লে করাটা হচ্ছে আমার কাজ, এবং আমি মনে করি তুষার এটা আপনাদেরও কাজ, যে এটা হলো ক্রিটিক। তার আগে প্রতিশোধক নেওয়া দরকার। হ্যাঁ, জি, না ওটা কিন্তু বিপদগুলো আসার আগে সেটা হলো, হ্যাঁ, না উনি গুরুত্বপূর্ণ যে জায়গা আছে, সেটা হতে হলে আমাদের দক্ষিণ আফ্রিকার হিস্ট্রি ঢুকতে হবে। ওখানে যে মূল কনসেপ্ট হচ্ছে ট্রুথ এবং কি আপনি জাস্টিস। আপনাকে তো সত্য জানতে হবে, আপনি অনুশোচনাই করেন না, আপনি স্বীকারই করেন না। আপনি ওখানে এখন ইন্ডিয়ায় বসে বসে এখনও আপনি বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। আপনি কি করে আওয়ামী লীগকে আপনি আবার রিকনস্ট্রাকশন করবেন? আমি তো থিওরিটিক্যালি বলতে পারি, এটা আমার দাবি, যে আমি বারবারই বলছি রিকনস্ট্রাকশন দরকার আছে আমার ডেফিনেটলি ট্রুথ অ্যান্ড জাস্টিস টাইপের একটা কিছু হোক। তো আওয়ামী লীগের সঙ্গে কী করে করবেন? আওয়ামী লীগের একটা নেতাকে বলেন, যে নেতা সে বলে যে ভাই হয়েছে, ভুল হয়েছে, আসেন আমরা এবার সব এক মিলেমিশে থাকি, বা আমরা অতীতের অপরাধগুলো কারা করেছে খুঁজে বের করি এবং আমরা সত্যটা জানি। এই দেখেন গুমের যারা হয়েছে তাদের পরিবারের সঙ্গে একটা মিটিং হয়েছে কিছুদিন আগে। খেয়াল করেন, একটা গুমের পরিবারের দিক থেকে তাকান, আপনি সে তার স্বামী বা ভাই মারা গেছে কি মারা যায় নাই, এটাই সে এখনও জানে না। এত নিষ্ঠুর এই সরকার, এত নিষ্ঠুর এই দল, এবং তারপরে এটা আমরা এখনও পর্যন্ত এটা জানবার মতন পরিস্থিতি আমরা তৈরি করতে পারিনি, বা এই সরকার এটা তৈরি করতে পারেনি। আয়নাঘর কোথায় আছে, কী করে আছে, কারা ছিল, কারা কারা যুক্ত, এটাও আমরা পুরোপুরি জানিনি। এটাও আমরা বুঝতে পারি এই সরকারের মধ্যে এই পুরনো আমলের বহু রকম খারাপ লোকগুলো এটার মধ্যে আছে। খেয়াল বিপদটা কিন্তু মেলা, অনুশোচনা নেই। তারপরে ওরা এখনও পর্যন্ত অ্যাক্টিভ পলিটিক্যালি গভর্নমেন্টকে আনস্টেবল করার জন্য এই সরকারের মধ্যেই পুরনো ভূতগুলো রয়ে গেছে। ফলে কাজটা তো সহজ না।
ফলে বুদ্ধিজীবী আকারে আমরা বলতে পারি যে ভাই এইটা করা উচিত, এটা করো, এটা করো। এটাকে জনমত তৈরি করার জন্য এই কাজটা আমাদের করা দরকার। পাশাপাশি আমাদেরকে মনে রাখা দরকার এই ক্রিটিকটা যেন এমন একটা জায়গায় না যায় যাতে এই সরকার দুর্বল হয়ে পড়ে। এটা হচ্ছে আমাদের দিক থেকে আমি অবস্থানটা মনে করি। সেই জন্য আমি মনে করি এক্ষেত্রে অনেক বেশি দায়িত্ব হচ্ছে আমাদের, যেটা শহীদ ভাই বলতেছেন বারবারই, যে পাওয়ারকে সমালোচনা করতে হবে, পাওয়ারকে চ্যালেঞ্জ করতে হবে। তখন পাওয়ারের এখনকার যে রূপটা, সেই রূপটা বদলাবে, ঠিক আছে, সেই রূপটা বদলাবে। তো আমি মনে করি ডেফিনেটলি অনুশোচনের কথাটা যেটা বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা সিম্পল একটা আবেগের বিষয় না যে তুমি রিপেন্টেন্ট না, তুমি যা করেছো এটা হতে, এইটা দল। তো এই দলকে তো আমি নিষিদ্ধ করার দাবি করেছি তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি কুক্লাসটা নিষিদ্ধ থাকতে পারে, যদি আপনার জার্মানিতে নাসি পাড়ে আপনার না, তারপরে ছবিতে যেটা বলছেন যে এই সরকার একটা বড় শক্তি হচ্ছে জনগণ, জনমানুষ, যারা আমরা ওই যে জুলাই অগাস্টে আমরা যাদেরকে রাজপথে দেখেছি, শুধু রাজপথ না, একদম অলিগুলি সব জায়গায় যারা নেমে এসেছিলেন, তারা একটা বড় শক্তি। এবং তাদের সম্মিলিত সমর্থন, সম্মিলিত চেষ্টাই আমরা যে ফুলের কথা বলছিলাম, বিজয় ফুল, সেটা নিশ্চয়ই যেটা প্রস্ফুটিত হয়নি, সেই প্রস্ফুটিত একটা ফুলের আমরা পাবো। সেই প্রত্যাশা তো এই বিজয় আমরা করতেই পারি। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।